আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ সয়েল। তো সয়েলের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে বিষয়টা বলতে হয় সেটা হলো সয়েলের ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে। বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে সয়েলের ক্লাসিফিকেশন করা যায়, কিন্তু তার মেজর যে ক্লাসিফিকেশনের প্রসেস আছে সেই প্রসেসগুলোর মাঝেও অনেকগুলো টাইপ আছে। এর ভিতরে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, আমরা দুইটা সয়েল ক্লাসিফিকেশন মেথড সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। একটা হলো আমাদের আস্ট সয়েল ক্লাসিফিকেশন মেথড, আর একটা হলো আমাদের ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথড। তো আস্ট ক্লাসিফিকেশন মেথডটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি যখন আমরা ট্রাফিক, কারণ আস্ট কোডটা মেইনলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। তো আমরা রাস্তার নেটওয়ার্ক ডেভেলপ করার ক্ষেত্রে যখন আমরা সাবগ্রেড সাববেল, যেটা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল, যে রাস্তা তৈরি সংক্রান্ত যেই সয়েলের ইউজ আছে সেই জায়গাগুলোতে যখন আমরা কাজ করতে যাব, ইন দ্যাট কেস আস্টো ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা সয়েলের বিহেভিয়ার সম্পর্কে ধারণা পোষণ করব এবং সয়েলকে ক্লাসিফাই করে আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলব। আর এছাড়া অন্য যে কোনো জিওটেকনিক্যাল পারপাসে, লাইক হলো একটা বিল্ডিং এর নিচে আমি যখন একটা ফুটিং দিব, সেই ফুটিং এর নিচের সয়েলটাকে যদি আমাকে কোনো ক্লাসিফিকেশন করে কোনো গ্রুপে ফেলতে হয়, অথবা আমি হয় একটা রিভার ব্যাংক প্রোটেকশন নিয়ে কাজ করছি, অথবা আমার হিলি এরিয়ার পাহাড়ের স্লোপ স্টেবিলিটি নিয়ে যদি আমি কাজ করি, ইন দ্যাট কেস সয়েলের ক্লাসিফিকেশন বা সয়েলের যখন গ্রুপিং করব, আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথডটাই ব্যবহার করব। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আস্টো ক্লাসিফিকেশন মেথড, এবং আমরা নেক্সট লেকচারে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথডটা দেখব, যে এর মাধ্যমে কিভাবে আমরা একটা সয়েলকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলতে পারি। এবং আমরা যদি ওয়ান্স ক্লাসিফিকেশনটা শিখে ফেলি এবং আমাদের কিছু এরপর এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো ব্যবহার করেই আমরা দেখব। তো আজকের লেকচারটা মেইনলি হবে আস্টো ক্লাসিফিকেশন মেথডে আমরা কিভাবে সয়েলের গ্রুপিংটা করি বা সয়েলকে আলাদা আলাদা ভাগে ভাগ করে ক্লাসিফাই করি। তো এটার জন্য আমি শুরুতেই চলে যাচ্ছি। আমরা আস্টো ক্লাসিফিকেশন অনুযায়ী যে ক্রাইটেরিয়াটা ফলো করব, তো সেই ক্রাইটেরিয়ার জন্য আমরা এই টেবিলটা ফলো করব। আমরা এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটার অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, এই উপরের একটা অংশ এবং এই নিচের একটা অংশ। তো কখন কোন পার্ট ব্যবহার করতে হয় এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে যখন সলভ করব তখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব, এবং পরবর্তীতে আমরা এখানে আলোচনা করব যে এখান থেকে যে ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা যে সয়েলের বিভিন্ন টাইপ বের করলাম, এটা জেনে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে লাভ কি হবে বা এটার অ্যাপ্লিকেশনটা কি হবে। সো এখানে কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, আমি তোমাদেরকে অ্যাডভাইস করব একটু গো থ্রু রিডিং করতে। এই টেবিলগুলোর আগে পরে বা এক্সাম্পলগুলোর আগে পরে অনেক কথা বলে দেওয়া আছে, এগুলো একটু গো থ্রু করতে। আমি ইন এ নাটশেল এটাকে আমি সামারি আকারে আলোচনায় নিয়ে আসব, তোমরা এগুলোই ভিতরে পাবে। তো এখানে যদি দেখি যে আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলটার আমি বলেছি দুটো অংশ আছে, এই যে উপরের একটা অংশ আমরা ব্যবহার করি এবং নিচের একটা অংশ ব্যবহার করি। এই অংশের বেসিক ক্রাইটেরিয়া হলো 200 সিফ দিয়ে কত পার্সেন্ট সয়েল পাস করে যাচ্ছে। 200 সিফ দিয়ে কত পার্সেন্ট সয়েল পাস করে যাচ্ছে, দ্যাট মিনস আমি যে সয়েলটা নিয়ে কাজ করতে যাচ্ছি তার শুরুতে আমাদের ফিব অ্যানালাইসিস করে নিতে হবে। ফিব অ্যানালাইসিস করে যদি আমরা দেখি টোটাল সয়েল স্যাম্পলের লেস দেন 35%, 35%-এর চেয়ে কম সয়েল যদি 200 সিফ দিয়ে পাস করে, তাহলে আমরা টেবিলে এই উপরের অংশে থাকবো। আর সামহাও যদি দেখি আমাদের মোর দেন 35% পাস করে গিয়েছে, দেন আমরা টেবিলের এর নিচের অংশটা ব্যবহার করব। সো প্রথম কাজটা হলো সয়েল স্যাম্পল কালেক্ট করে ল্যাবে ফিব অ্যানালাইসিস করা, ফিব অ্যানালাইসিস করে দেখা যে 200 সিফ দিয়ে কতটুকু পাস করেছে। দেন আমাদের যখন 200 সিফ দিয়ে কতটুকু পাস করেছে এটার উপর ডিপেন্ড করে আমরা পেয়ে যাচ্ছি যে টেবিলের উপরের অংশ ব্যবহার করব না নিচের অংশ ব্যবহার করব। এরপরে আমাদের আরো দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, সেটা হলো লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিসিটি ইন্ডেক্স। সো একটা সয়েলের কিভাবে লিকুইড লিমিট বের করতে হয়, প্লাস্টিসিটি ইন্ডেক্স বের করতে হয়, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এবং সেই ভ্যালুগুলোর ইউজ সম্পর্কে আমরা
কিছু আইডিয়া পেয়েছি। এখানে আমরা আরেকটা ইউজ দেখতে পারবো। সো 200 দিয়ে কত পাস করলো সেটা দিয়ে টেবিলের উপরে বা নিচের অংশে চলে আসবো, এবং এরপরে তার লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালুর উপর বেস করে এখানে দেখা যাচ্ছে আরো অনেকগুলো সাব গ্রুপ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো অনেক সাব গ্রুপ দেওয়া আছে, টেবিলের উপরের অংশে যেমন দেওয়া আছে টেবিলের নিচের অংশেও দেওয়া আছে। এখানেও আমাদের লিকুইড লিমিট এন্ড প্লাস্টিসিটি ইন্ডেক্স, এদের উপর বেস করে আমরা যে কোনো একটা সাব গ্রুপে সয়েলটাকে ভাগ করে ফেলবো। আমরা একটা এক্সাম্পল করব, এক্সাম্পল করলে আমরা এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। সো টেবিলের কোন সাব গ্রুপে আসতে পারলাম সেটা অলরেডি বলা হয়ে গেল। 200 সিট দিয়ে কত পাস করলো সে অনুযায়ী টেবিলের উপরে বা নিচে অংশে যাব, এন্ড দেন লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সের মাধ্যমে সাব গ্রুপে চলে যাব। এই সাব গ্রুপে যাওয়ার পরেও আরেকটা পার্ট আছে, সেটাকে আমরা গ্রুপ ইন্ডেক্স বলি। সো এই গ্রুপ ইন্ডেক্সটাও আমাদের বের করতে হয়, কিন্তু এই গ্রুপ ইন্ডেক্সটা সবগুলো সয়েলের জন্য হয় না, এবং এদের কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলো আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু আমি গাইডলাইনের মেজর কয়েকটা বিষয় এখনই বলে যাচ্ছি, তারপর আমি গাইডলাইনগুলো যেখানে লেখা আছে সেখানে চলে যাব। সেটা হলো সাবগ্রুপ পাওয়ার পরেও গ্রুপ ইন্ডেক্স যখন আমি বের করতে যাব তখন দেখা যাবে এই পার্টিকুলার সয়েলের, এই যে সয়েলগুলো আমি এখানে বক্সের মধ্যে আমি ইনক্লোজ করে ফেললাম, এদের কোনো সাব গ্রুপ হবে না। এদের কোনো সাব গ্রুপ হবে না বলতে, যদি আমার সামহাও কোনোভাবে আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম যে আমার সয়েলটা হলো A3, দেন রেজাল্ট হলো ইটস A3, এর কোনো গ্রুপ ইন্ডেক্স হবে না, আলাদা কোনো আর কিছু লিখতে হবে না, শুধুমাত্র এতটুকু লিখে দিলেই হবে A3। কিন্তু যদি এই ইনক্লোজড গ্রুপের বাহিরে, সাব গ্রুপের বাহিরে লাইক A26 অথবা A27 হয়, এটার জন্য আমাদের ইকুয়েশন দেওয়া আছে, অথবা যদি আমাদের টেবিলের নিচের অংশে থাকে তাহলেও আমাদের ইকুয়েশন দেওয়া আছে। সো আমরা একটু ক্রাইটেরিয়া গুলো চলে যাই, তারপর একটা এক্সাম্পলের ব্যবহার করে এই টেবিলটাকে আমরা সলভ করব, টেবিলটাকে ইউজ করে এক্সাম্পল সলভ করব, আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ আগে যে গ্রুপ ইন্ডেক্সের কথা বলছিলাম সে এবং বলেছিলাম যে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ইকুয়েশন দেখতেছি, ইকুয়েশন 5.1। এই ইকুয়েশন 5.1টা ব্যবহার হবে যদি আমরা টেবিলের এই নিচের অংশে থাকি, দ্যাট মিন্স A4, A5, A6 অথবা A7, এবং A7 এর ভিতরেও আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা পরে দেখবো, যখন প্রবলেমটা সলভ করব তখন আমরা দেখব। সো আমাদের সয়েল যদি সামহাও টেবিলের নিচের অংশে চলে আসে, দেন আমরা গ্রুপ ইন্ডেক্সের জন্য ব্যবহার করব ইকুয়েশন 5.1, এবং ইকুয়েশন 5.1 এ যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু অলরেডি সব ভ্যালু নোন। দ্যাট মিন্স এই যে F200, দ্যাট মিন্স 200 সিট দিয়ে কি পরিমাণ পাস করেছে সেটার উপর বেস করে আমরা টেবিলটাকে কিন্তু ভাগ করেছি, এটা আমাদের নোন ভ্যালু। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু লিকুইড লিমিটের প্রয়োজন হয়, প্লাস্টিসিটি ইন্ডেক্সের প্রয়োজন হয়, এই দুটোও কিন্তু আমাদের জানা ভ্যালু, আদারওয়াইজ আমরা কিন্তু সাব গ্রুপ বের করতে পারতাম না। সো যেহেতু আমরা সাব গ্রুপ বের করে ফেলেছি, এই ভ্যালুগুলো ব্যবহার করে আমরা এই ইকুয়েশন ব্যবহার করে গ্রুপ ইন্ডেক্স বের করে ফেলতে পারবো, এবং এটা হলো যদি টেবিলের নিচের অংশে থাকে। আর আমি বলেছিলাম এগুলো গ্রুপ ইন্ডেক্স বের করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, এই যে এখানে দেওয়া আছে 5টা ক্রাইটেরিয়া, যার কিছু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সেটা হলো সামহাউ গ্রুপ ইন্ডেক্সের যে ইকুয়েশন আছে, যেটা আমরা একটু আগে দেখলাম 5.1, সেটা যদি ব্যবহার করি এবং তার ভ্যালু যদি কোনো কারণে নেগেটিভ আসে, তার ভ্যালু যদি কোনো কারণে নেগেটিভ আসে, আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে 0। এন্ড দেন গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু যদি ফ্র্যাকশনে আসে, দেন রাউন্ডিং করে নিতে হবে, এবং সেটা রেগুলার যে ম্যাথমেটিক্সের আমরা রাউন্ডিং জানি সেই রাউন্ডিং, লাইক 3.4 হলে 3, 3.5 হলে 4, এভাবে আমরা রাউন্ডিং করে নিব। এরপরে যেটা বলছে দেয়ার ইজ নো আপার লিমিট, 10, 20, 30, 40 যে কোনো ভ্যালু হতে পারে ইকুয়েশনের রেজাল্ট, যাই হোক না কেন আমরা সেটা ব্যবহার করব উপরের দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে। দেন 4 নম্বর ক্রাইটেরিয়া বলতেছে এদের কোনো গ্রুপ ইন্ডেক্স নেই। এটা আমি অলরেডি টেবিলটা যখন আলোচনা করেছি তখন আমি বলে এসেছি যে আমাদের টেবিলের এই যে সাবগ্রুপ আছে, এই সাবগ্রুপের কোনো প্রকার কোনো গ্রুপ ইন্ডেক্স হবে না, দ্যাট মিন্স এগুলো আসলে গ্রুপ ইন্ডেক্স আমার 0ই হবে, এদের কোনো সাবগ্রুপ হবে না। আর টেবিলের নিচের অংশের জন্য অলরেডি ইকুয়েশন দিয়ে দিয়েছি কত, 5.1। এছাড়া আমাদের আরো দুটো বাকি ছিল, A26 and A27। সো সামহাউ যদি আমাদের A26 এবং A27 হয়, ইন দ্যাট কেস আমাদের ব্যবহার করতে হবে ইকুয়েশন 5.2।
সো আমরা আসলে অনেকগুলো ইনফরমেশনই পেয়ে গেলাম কিভাবে কাজ করতে হবে। এখন আমাদের প্রধান যে কাজটা সেটা হলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই যে টেবিলের ইউজ এবং তার মাধ্যমে সয়েলের যে ক্লাসিফিকেশন আসতো মেথডে সেটা করা, এন্ড দেন তার ইউজ সম্পর্কে আমাদের আইডিয়া নেওয়া। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা অনেক ক্ষেত্রে সরাসরি ভ্যালু বলেও দেওয়া থাকতে পারে, অথবা আমার কাছে যদি একটা গ্রেডেশন কার্ভ থাকে আমি সেই গ্রেডেশন কার্ভ থেকেও কিন্তু এটাকে বের করে নিতে পারবো। ফর এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে 10% 10 নম্বর শিফট দিয়ে কতটুকু পাস করেছে, 40 নম্বর শিফট থেকে কতটুকু পাস করেছে, 200 শিফট দিয়ে কতটুকু পাস করেছে। সো এখানে বলে দেওয়া আছে। যদি বলে না দিয়ে আমার যদি এখানে গ্রেডেশন কার্ভটা থাকতো, আমাদের নরমালি গ্রেডেশন কার্ভটাকে যদি আমি বলি, গ্রেডেশন কার্ভটা সামথিং লাইক দ্যাট, এরকম যদি একটা গ্রেডেশন কার্ভ বলি, এখানে আমাদের নরমালি পার্টিকেল সাইজ গুলো থাকে, ডায়ামিটার যেটা আর কি, পার্টিকেল সাইজ মিলিমিটারে আমরা নরমালি ধরে থাকি, আর এখানে আমাদের নরমালি থাকে কি পার্সেন্ট ফাইনার। তো এখানে আমাদের পার্সেন্ট ফাইনার থাকে, দ্যাট মিনস 10 নম্বর শিফট দিয়ে 100% পাস করেছে বা 40 শিফট দিয়ে 80% পাস করেছে। এটার মানে হলো 40 শিফের যে আমার যে ওপেনিং আছে সেটা যদি আমি পেয়ে যাই, সামহাও ধরে নিলাম 40 শিফের একটা ওপেনিং আমাদের জানা আছে, এই ভ্যালুটা, এটা ইউনিফাইডে আরো বেশি ব্যবহার হবে, গ্রাফ ব্যবহার আমরা দেখব। তাহলে এখানে আমি এই সেই ডায়ামিটারটাকে এখানে চুজ করব, এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন গ্রাফে চলে যাব এবং সেই গ্রাফ থেকে আমি সরাসরি হরিজন্টালি ওয়াই এক্সিসে চলে যাব। এই ওয়াই এক্সিস এর ভ্যালুটাই আমি যদি এই ম্যাথের সাথে রিলেট করে বলি, সেটাই এখানে পাওয়া গিয়েছে 80%। আবার এখানে বলতেছে 200 সিফ দিয়ে 58% পাস করেছে, দ্যাট মিন্স 200 সিফের ওপেনিং কত 0.076। আমি এই ডায়ামিটারের ঘরে এসে, এটা সেমিলগ গ্রাফে, হরিজন্টাল এক্সিসটা লগ স্কেলে আছে, এখানে আমি হয়তো 200 সিফ পেলাম, 200 সিফ দিয়ে আমি ভার্টিক্যালি গিয়ে এক্সিসে চলে, গ্রাফে চলে গেলাম, সেই গ্রাফ থেকে আমি ওয়াই এক্সিসে চলে আসলাম, এখানের আমার ভ্যালুটা তাহলে হবে হলো 58%। ওকে, এভাবে আসলে গ্রাফ থেকে বের করতে হয়। তো সরাসরি যেহেতু এখানে বলে দেওয়া আছে আমাদের গ্রাফের ইউজটা দরকার নেই, কিন্তু গ্রাফ যদি থাকে গ্রাফ থেকেও আমরা এটা বের করতে পারবো, এবং পরবর্তী যে মেথড ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন, সেখানে আমরা দেখবো যে গ্রাফ ব্যবহার করে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমগুলো সলভ করা আছে। এন্ড আমাদের আরো দুটো ইনফরমেশন দেওয়া আছে, লিকুইড লিমিটের ভ্যালু দিয়ে দেওয়া আছে, লিকুইড লিমিট এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স, তাদের ভ্যালু দেওয়া আছে 30 এন্ড 10। তাহলে এখানে আমাদের যে যে বিষয়গুলো লাগবে টেবিল ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছি, একটা হলো 200 সিফ দিয়ে কতটুকু পাস করে আমাদের সেই ইনফরমেশন লাগে, সেটা পেয়ে গেছি কত 58, এন্ড লিকুইড লিমিটের ভ্যালু 30, প্লাস্টিসিটি ইনডেক্সের ভ্যালু 10। তাহলে এই তিনটা ইনফরমেশন 58, 30 এন্ড 10, এটা নিয়ে যদি আমরা আমাদের টেবিলে ফেরত চলে যাই, তো টেবিলে ফেরত গেলে আমরা টেবিলে একটু খেয়াল করি, আমাদের ক্রাইটেরিয়া ছিল যদি 35% এর কম হয় তাহলে আমরা টেবিলের উপরের অংশে থাকবো, আর যদি 35% এর বেশি হয় 200 সিট দিয়ে পাসিং, টেবিলের নিচে। আমাদের পাসিং হলো 58%। সো 58%, দ্যাট মিন্স আমরা টেবিলে নিচের অংশে চলে আসবো। টেবিলের নিচের অংশে চলে আসলাম, দেন আমাদের ক্রাইটেরিয়া হলো লিকুইড লিমিট এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স। আমাদের লিকুইড লিমিট ছিল 30 এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স ছিল 10। তো এখানে বলছে প্রথম যে ক্রাইটেরিয়াটা, এটা বলতেছে আমাদের লিকুইড লিমিট সর্বোচ্চ 40 হতে পারবে। তো আমাদের লিকুইড লিমিট ছিল 30, তার মানে এই 40 ক্রাইটেরিয়াটা সে ফুলফিল করে নিচ্ছে। এন্ড দেন আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স ছিল 10, আর এখানে বলা আছে সর্বোচ্চ 10 হতে পারবে। সো এই ক্রাইটেরিয়াটাও কি করে নিচ্ছে, ফুলফিল করে নিচ্ছে। সো আমাদের লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইনডেক্স দুটার ক্রাইটেরিয়াই এখানে যেহেতু ফুলফিল করে নিচ্ছে, সো আমাদের এই সয়েলটা হবে A4। তোমরা চাইলে অন্যান্য যে সাবগ্রুপ আছে এগুলোর জন্য ক্রস চেক করে দেখতে পারো, দেখবে যে দুটাই মিলবে না, হয়তো একটা মিলতে পারে আর একটা মিলবে না। তো এখান থেকে আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম, আমাদের সয়েলটা হলো A4। তাহলে A4 সাবগ্রুপ, কিন্তু A4 সাবগ্রুপ হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এটার গ্রুপ ইনডেক্স বের করতে হবে, এবং এটার গ্রুপ ইনডেক্স বের করার জন্য আমাদের ইকুয়েশন জানা আছে, কোনটা ইকুয়েশন 5.1। সো আমরা ম্যাথে চলে যাই, আবার দেখি ওখানে গ্রুপ ইনডেক্স বের করেছে, এই যে এখানে আমাদের গ্রুপ ইনডেক্সের ভ্যালু দিয়ে দিয়েছে, আমরা ক্যালকুলেশন করলাম যে A4 অ্যাকর্ডিং টু টেবিল ইটস A4,
এন্ড দেন গ্রুপ ইন্ডেক্স করা হয়েছে, তার ভ্যালু হলো 3.45। আর এখানে যেহেতু বলা হয়েছিল রেগুলার ম্যাথমেটিক্স এর টার্মোলজি ব্যবহার করা হবে, 3.45 কে রাউন্ডিং করে এখানে 3 লেখা হয়েছে। দ্যাট মিন্স আমার সয়েলের ক্লাসিফিকেশন হলো A43। তাহলে এটা গেল আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখলাম টেবিলের ইউজটা। আমাদের এরপরে আরো একটা এক্সাম্পল আছে, এটা আমরা একটু দেখি। আমাদের এই এক্সাম্পলটা বলছে 95% soil pass through 200 sieve. So 200 sieve যে 95% soil pass করে গিয়েছে, দ্যাট মিন্স আমার সয়েল অবশ্যই টেবিলের নিচের অংশে আসবে। আর লিকুইড লিমিট এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স এর ভ্যালু দেওয়া আছে 60 এন্ড 40। লিকুইড লিমিট হলো 60, প্লাস্টিসিটি ইনডেক্স হলো 40। তাহলে এই যে ইনফরমেশন গুলো পেলাম, 95% সয়েল 200 সিপ দিয়ে পাস করে গিয়েছে, লিকুইড লিমিট 60 এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স 40, এই ইনফরমেশন গুলো নিয়ে আমি আবার আমাদের টেবিলে চলে যাই। টেবিলে চলে গেলে আমরা বুঝতেই পারছি আমাদের টেবিলের নিচের অংশে হবে, যেহেতু 95% সয়েল 200 সিপ দিয়ে পাস করে গিয়েছে। এখানে চলে আসি। আচ্ছা, এখানে যদি আসি, এবার হলো আমাদের লিকুইড লিমিট ছিল 60, প্লাস্টিসিটি ইনডেক্স ছিল 40। এখানে আমাদের লিকুইড লিমিটটা ম্যাক্সিমাম 40 হতে পারবে, কিন্তু আমাদের লিকুইড লিমিট 60, তার মানে এই ক্রাইটেরিয়াটা কি করছে না, আমাদের ফুলফিল করছে না, সো এটা বাদ। এবার A5 এ আসি। এখানে বলা আছে লিকুইড লিমিট মিনিমাম 41 হতে হবে, আমাদের 60, তার মানে প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করে যাচ্ছে। আমাদের 60 হলো লিকুইড লিমিট, আর এই হলো 41 অর অ্যাভাব, 41 থেকে এবং বড় হতে হবে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। কিন্তু এখানে প্লাস্টিসিটি ইনডেক্স বলছে 10, কিন্তু আমাদের তো প্লাস্টিসিটি ইনডেক্স এখানে বলা আছে 40, তার মানে এই ক্রাইটেরিয়াটা কি হচ্ছে না, ফুলফিল করছে না, তো এটা বাদ। এখানে বলছে ম্যাক্সিমাম 40 হতে পারবে লিকুইড লিমিট, কিন্তু আমাদের লিকুইড লিমিটটা কত, 60, সো এই ক্রাইটেরিয়াও ফুলফিল করছে না, দ্যাট মিন্স A6 হতে পারবে না। এখন A7 এ এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিকুইড লিমিট ছিল 60, আর এখানে দেওয়া আছে মিনিমাম 41, তার মানে 41 থেকে বড় হতে হবে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করে গেল। এবং এখানে বলা আছে প্লাস্টিসিটি ইনডেক্স হতে হবে মিনিমাম 11, আমাদের ছিল 40, তো 40 যেহেতু 11 এর থেকে বড়, আমরা এই ক্রাইটেরিয়াও ফুলফিল করে নিলাম। আমাদের বোথ দ্য কেসেস ক্রাইটেরিয়া ফুলফিল করে গেল, সো আমরা আমাদের সয়েলকে বলতে পারবো এখানে A7। কিন্তু A7 এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি A75 এন্ড A76, A75 এবং A76 এই দুটোর জন্য আবার এই নিচে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে যে A75 হবে না A76 হবে। তো সেটার ক্রাইটেরিয়া হলো লিকুইড লিমিট থেকে 30 মাইনাস করতে হবে, লিকুইড লিমিট থেকে 30 মাইনাস করতে হবে। এখন আমাদের লিকুইড লিমিটটা হলো 60, তার থেকে যদি 30 মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট হবে 30, 60 minus 30 equal to 30। সো এবার হলো ক্রাইটেরিয়া হলো এই যে এখানে দিয়ে দেওয়া আছে ক্রাইটেরিয়াটা, প্লাস্টিসিটি ইনডেক্সের সাথে এই ক্রাইটেরিয়াটা দিয়ে দেওয়া আছে যে এই বিয়োগফলটা যদি প্লাস্টিসিটি ইনডেক্সের চাইতে বড় হয় দেন A75, আর এই বিয়োগফলটা যদি প্লাস্টিসিটি ইনডেক্সের চাইতে ছোট হয় দেন A76। আমাদের বিয়োগফল হলো 30 আর প্লাস্টিসিটি ইনডেক্স দেওয়া ছিল 40, তার মানে আমাদের প্লাস্টিসিটি ইনডেক্সটা হলো এই বিয়োগফলের থেকে বড়, দ্যাট মিন্স আমাদের এটা হবে A76। এবং আমরা একটু ম্যাথে আবার ফেরত যাই। ম্যাথে আমরা ফেরত গেলে যেটা দেখতে পারবো যে আমাদের এই একই কাজটা করেছে, এখান থেকে গিয়ে কি করেছে A76, এবং আমার A76 যেহেতু এসেছে এটার গ্রুপ ইনডেক্সের জন্য আমরা ইকুয়েশন 5.1 বের করব। সব ভ্যালু জানা আছে, 42 চলে এসেছে, কোনো আপার লিমিট নেই এবং ফ্র্যাকশনেও নেই, তো এটাকে লিখতে হবে A76 42। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো আস্টো ক্লাসিফিকেশন মেথডটা ব্যবহার করে কিভাবে আমরা সয়েলকে ক্লাসিফাই করব। দুটো एग्जांपल দেখলাম এবং পরবর্তীতে আমাদের যদি অন্য কোনো প্রবলেম আসে আমরা এই একই মেথডে সলভ করব। এখন প্রশ্নটা হলো এটা জেনে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি কি বুঝতে পারলাম অ্যাপ্লিকেশনটা কি। প্রথমেই একটা জিনিস বলে নেওয়া প্রয়োজন, আমরা যে কোনো সয়েলকে ক্লাসিফাই করছি, ক্লাসিফাই করার উদ্দেশ্যই হলো তাকে একটা গ্রুপে আলাদা করে ফেলা, তাকে একটা ক্রাইটেরিয়ার ভিতরে প্লেস করে ফেলা। এর ফলে যে সুবিধাটা হবে সেটা হলো এই A26 বলি, A27 বলি, A25 বলি, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়ার জন্য সয়েলের বিহেভিয়ারের একটা গাইডলাইন দেওয়া আছে যে
সয়েল যদি এই ক্রাইটেরিয়ার হয় তার বিহেভিয়ারটা অ্যাপ্রক্সিমেটলি এরকম হবে। এটা অনেকটা ক্যাসাগেন্ড্রা চার্ট যেটা ছিল আমাদের প্লাস্টিসিটি চার্ট, অনেকটা সেই রকম, যে সয়েলের তো অনেক প্রপার্টি বের করতে হয় এবং নেচারে আমাদের যদি আমরা কাউন্ট করি হাজার হাজার টাইপের সয়েল আছে, আমাদের তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সয়েল সম্পর্কে এবং দেখা যাবে যে প্রচুর সয়েল আছে যাদের ভিতরে বিহেভিয়ারে সামান্য পার্থক্য চেঞ্জ হয়। সো এই ক্রাইটেরিয়া বা এই ক্লাসিফিকেশনের মেইন উদ্দেশ্যটাই হলো যে সামান্য বিহেভিয়ারে ডিফারেন্সের সয়েল গুলোকে একসাথে এনে একটা গ্রুপে রেখে দেওয়া। হয়তো আমার A26 এর আন্ডারে 30-40টা সয়েল আছে যাতে বিহেভিয়ার কাছাকাছি, তো আমার সয়েলটা আমি যদি সামহাও A26 এর মধ্যে ফেলে দিতে পারি, আমি বলে দিতে পারবো অন্য টেস্ট না করে তার বিহেভিয়ারটা কেমন হতে পারে। তো আমার প্রধান উদ্দেশ্য হলো যে সয়েল ক্লাসিফিকেশনের যে সয়েলকে একটা গ্রুপে ফেলে দেওয়া এবং এই প্রত্যেকটা গ্রুপের জন্য বিহেভিয়ারের একটা প্যাটার্ন আমাদের অলরেডি প্রি ডিটারমাইন্ড বের করে বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে, এবং আমরা যেই প্রজেক্টে কাজ করতে যাচ্ছি সেই প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে ক্রস চেক করে আমরা অন্যান্য টেস্ট করার আগে বলে দিতে পারবো। কারণ অন্যান্য আমি একটা জায়গায় সয়েল আনলাম, এনে 10-12টা টেস্ট করলাম, 10-12টা টেস্ট করে আমি তারপরে বললাম যে এটা হয়তো সুইটেবল হবে না, হোয়ারএস এখানে মাত্র আমি ফিভ অ্যানালাইসিস এবং আটারবার্গ লিমিট যেটা কয়েক ঘন্টার ভিতরে করে ফেলা সম্ভব, 1.5-2 ঘন্টার ভিতরে করে ফেলা সম্ভব ল্যাবে গিয়ে খুব ইজিলি করে, আমি ক্রাইটেরিয়া দেখলাম যে কোন গ্রুপে পড়ে, সেই গ্রুপ যদি আমার প্রজেক্টের জন্য সুইটেবল না হয় আমি আগেই এই সয়েলটাকে রিজেক্ট করে দিব। অথবা আমার হাতে যদি দুইটা সয়েল থাকে, দুইটা সয়েলের ভিতরে যেটা বেটার মনে হবে সেটাকে আমি চুজ করে নিব। এবং এটার ব্যাপারে কিছু হিন্টস কিন্তু নিচে দেওয়া আছে। এই যে এখানে একটা কথা বলা আছে, টেবিলের উপরের অংশে এক্সিলেন্ট টু গুড অ্যান্ড ফেয়ার টু পোর। দ্যাট মিনস আমি টেবিলের উপরের অংশে যদি থাকি, যত বাম দিকে থাকতে পারবো, তার মানে A1A A1B এদিকে যত থাকতে পারবো, রাস্তা তৈরি করার জন্য ওই টাইপের সয়েলটাকে তত এক্সিলেন্ট কোয়ালিটি বলা হবে। দ্যাট মিনস ওই টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে যদি রাস্তা তৈরি করি তার লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেক ভালো হবে, রাস্তার লেয়ারগুলোর থিকনেস কম্পারেটিভলি কম হবে। আর যত আমি ডান দিকে যেতে থাকবো তত এক্সিলেন্ট থেকে গুড কোয়ালিটি, তার মানে কোয়ালিটি কিছুটা ডিটেরিয়েট হবে। আর আমি যদি নিচের দিকে দেখি তার মানে ফেয়ার টু পোর, তার মানে এই টেবিলের নিচের অংশ যদি বামে থাকি, ফেয়ার টু মানে হ্যাঁ চলে, মানে আমরা একটা কথা বলি না যে হ্যাঁ চলে যাবে এরকম। আর যত ডান দিকে যাবো তত পোর কোয়ালিটিতে আসবো, একেবারে ডানে চলে আসলে পোর কোয়ালিটি, এটা দিয়ে রাস্তা তৈরি করাটা উচিত হবে না। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে এক্সিলেন্ট টু গুড বা ফেয়ার টু পোর যে বললাম, এটা যেমন আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, তারপরে পারপাস অনুযায়ী, ফর এক্সাম্পল আমি রোডস এন্ড হাইওয়ে বা একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি করছি, ন্যাশনাল হাইওয়েতে আমাকে হয়তো বলেই দেওয়া আছে যে আমার সয়েলের কোয়ালিটি এক্সিলেন্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালস হবে, কারণ হিউজ পরিমাণ লোড নিয়ে ট্রাক লরি এগুলো মুভ করবে, এগুলোর জন্য যে পরিমাণ লোড আসবে সেই লোডের জন্য আমার রাস্তার যে নিচের ম্যাটেরিয়াল সেগুলোকে এক্সিলেন্ট কোয়ালিটি হতে হবে। ইন দ্যাট কেস আমি যখন সয়েল চুজ করব, কারণ আমি যেখানে রাস্তা বানাচ্ছি আমাকে অন্য জায়গা থেকে হয়তোবা মাটি বালি এগুলো নিয়ে আসতে হবে, আমি আনার সময় ওই প্রজেক্টের যেখান থেকে আনবো সেখান থেকে, কারণ আমি ফর এক্সাম্পল ঢাকা চিটাগাং হাইওয়েতে বা আমি ইম্পোর্ট করেও তো অনেক সময় আনতে হয়, আমাদের গ্রাভেল আনতে হয়। তো এই জায়গাগুলো আমি যেখান থেকে আনবো সোর্সেই তার চেক করে নিব, চেক করে যদি আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আনবো, না হলে আনবো না। কারণ এটা কিন্তু আমাদের রেগুলার আশেপাশে আমরা আমরা নরমালি কি আমাদের চারপাশে বিল্ডিং গুলো দেখে ইউজ টু, একটা জায়গা ভরাট করার জন্য হয়তো বা 30-40 ট্রাক বালি লাগতেছে, খুব একটা, এখানে আমার হাজার হাজার টন লাগবে, লক্ষ লক্ষ ট্রাক বালি লাগবে একটা হাইওয়ে তৈরি করতে গেলে, একটা 50 কিলোমিটার 100 কিলোমিটার হাইওয়ে তৈরি করতে গেলে। এই ম্যাটেরিয়ালস গুলো এনে সাইডে এনে তারপরে টেস্ট করে আসলে করাটা এটা কিন্তু ওয়াইজ না। আমি এইদিকে খুলনা রিজনে একটা রাস্তা করব, আমি বালি হয়তো আনতে হবে সিলেট থেকে, আমি 250-300-400 কিলোমিটার ট্রান্সপোর্ট করে একটা বালি এনে আমি একটা সয়েল এনে গ্রাভেল এনে তারপরে আমি টেস্ট করে বলবো না এটা ভালো না, আমাকে অন্য জিনিস আনতে হবে। দিস ইজ নট দ্য ওয়ে। আমি যেখান থেকে আনবো সেখান থেকে আমাকে এই কোয়ালিটি গুলো ইনশিওর করে তারপরে নিয়ে আসতে হবে, এবং এটা ক্রাইটেরিয়া থাকে। সো আমরা দেখলাম মোটামুটি ভাবে আস্টো ক্লাসিফিকেশন মেথডটা আমরা দেখে নিলাম, এবং আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা বুঝতে পারলাম টেবিলের কোন দিকে থাকলে ম্যাটেরিয়ালস গুলোকে আমরা কি নামে ডিনোটেট করি। তো আজকে আমার লেকচারের মেইন ইস্যুটা ছিল আস্টো ক্লাসিফিকেশন মেথডেই। আমি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথডটা শুরু করব না, কিন্তু যেহেতু ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথড যেটা আছে
এটা একটু ডিটেইল মানে একটু বর্ণনা এবং সময়ও বেশি লাগে। আমি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সম্পর্কে কিছু আইডিয়া দিব যেটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। সো আমি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশনের ইনিশিয়াল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, এন্ড দেন নেক্সট ক্লাসে ডিটেইল এরকম আজকে যেমন আস্টো ক্লাসিফিকেশন মেথডের ম্যাথ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, একইভাবে ব্যাখ্যা করা হবে। সেটা হলো ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন যখন আমরা বের করি তখন আর আমরা এরকম A1 A2 এরকম গ্রুপ করি না, আমরা সিম্বল বের করব। কিছুক্ষণ পরে আমি দেখাবো সিম্বল বের করব। সেই সিম্বলে এই সিম্বল গুলো থাকে, W থাকে, P থাকে, L থাকে, H থাকে। সয়েল যদি কোর্স গ্রেইন হয় তার মানে স্যান্ড বা গ্রাভেল হয় তখন আমরা নরমালি W আর P পাই, আর যদি কম্পারেটিভলি ফাইন গ্রেইন হয় সিল্ট এন্ড ক্লে হয় তখন আমরা L বা H এর ব্যবহার দেখে থাকি। এদের ফুল অ্যাব্রিভিয়েশন W থাকা মানেই আমরা বলবো ওয়েল গ্রেডেড, P থাকা মানেই আমরা বলবো পুরলি গ্রেডেড, L লো প্লাস্টিসিটি, H হলো হাই প্লাস্টিসিটি। ওয়েল গ্রেডেড, পুরলি গ্রেডেড, লো প্লাস্টিসিটি, হাই প্লাস্টিসিটি, এটা হলো ফুল অ্যাব্রিভিয়েশন। আর এরপর আমরা এই টেবিলটা ব্যবহার করব, এটা আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না, আমরা নেক্সট দিন দেখব। এবং এই যে দেখাই যাচ্ছে গ্রুপ ইন্ডেক্স, হ্যাঁ গ্রুপ সিম্বল যেটা আর কি, এইভাবে আমাদের এগুলো বের করতে হয় এবং এটা ফুল অ্যাব্রিভিয়েশন দিতে হয়, কখনো কোনো ডুয়েল নামও থাকে। এটা আমি এখন একটু ব্যাখ্যা করে আজকের লেকচারটা শেষ করব। কিভাবে বের করতে হয় নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু ধরে নিলাম যে আমি বের করে ফেলেছি, এই যে গ্রুপ ইন্ডেক্স গুলো দেখা যাচ্ছে এগুলো আমি ধরে নিলাম বের করে ফেলেছি। এগুলো যদি বের হয়ে যায় দেন আমার এটা ফুল অ্যাব্রিভিয়েশন কি হবে। তো কেউ চাইলে এটা মুখস্থ রাখতে পারে, কিন্তু মুখস্থ রাখতে গেলে আসলে মুখস্থ কতটুকু রাখতে পারবে এটা একটু ডিফিকাল্ট টাস্ক। এই জন্য আমি কিছু টেকনিক বলে দিচ্ছি। তো টেকনিকটা হলো, আমি ওয়ান বাই ওয়ান বলে যাচ্ছি, স্টুডেন্টরা চাইলে এটা নোট ডাউনও করে রাখতে পারে এবং পরে এটার ইউজও দেখতে পারে। সেটা হলো, যদি কোথাও ডাব্লিউ বা পি আমরা পাই, আমাদের এই সিম্বলের কোথাও যদি আমরা ডাব্লিউ বা পি পাই, আমাদের ফুল অ্যাব্রিভিয়েশনটা ডাব্লিউ এবং পি দ্বারাই শুরু করতে হবে। আমি আবারও রিপিট করতেছি, কোথাও যদি আমাদের সিম্বলের ডাব্লিউ বা পি থাকে আমাদের অ্যাব্রিভিয়েশনটা ডাব্লিউ বা এবং পি দ্বারাই শুরু করতে হবে, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, কোথাও যদি গ্রুপ সিম্বলে ডাব্লিউ বা পি না থাকে, কোথাও যদি ডাব্লিউ বা পি না থাকে তাহলে আমরা নরমালি অ্যাব্রিভিয়েশন কি করি বাম দিক থেকে, কিন্তু এখানে হবে উল্টা, আমাদের ডান দিক থেকে করে আসতে হবে। আমাদের ফুল অ্যাব্রিভিয়েশনটা ডান দিক থেকে করে আসতে হবে। আর সয়েল যদি গ্রাভেল ডোমিনেটিং হয়, সয়েল যদি গ্রাভেল ডোমিনেটিং হয় ইন দ্যাট কেস স্যান্ডকে চেক করতে হবে। আর যদি আমাদের স্যান্ড ডোমিনেটিং হয় তাহলে আমাকে গ্রাভেল চেক করতে হবে, যেখানে 15% একটা ইস্যু দিয়ে দেওয়া আছে, এটা আমাকে চেক করতে হবে। সো এটা কিভাবে চেক করে এটার একটু আইডিয়া দিয়ে এবং আমি যে কথাগুলো এইমাত্র বললাম সেটার ইউজ আমরা এখনই দেখব। আর এখানে আগেই শুরু একটা কথা বলে রাখা প্রয়োজন যে আমরা ওয়েল গ্রেডেড, পুরলি গ্রেডেড দেখেছি, এছাড়া আমাদের সয়েলের কিছু সিম্বল আছে। তার মানে জি এর অ্যাব্রিভিয়েশন হলো গ্রাভেল, যদি আমাদের কোথাও এফ থাকে এটার মানে হলো স্যান্ড, এম যদি কোথাও থাকে এর মানে হলো সিল্ট, এন্ড কোথাও যদি সি থাকে এর মানে হলো ক্লে। সো জি থাকা মানে গ্রাভেল, এস থাকা মানে স্যান্ড, এম থাকা মানে হলো সিল্ট, সি থাকা মানে হলো ক্লে। এবার একটু আমি ফুল অ্যাব্রিভিয়েশনে আসছি। ফর এক্সাম্পল, এখানে একটা নাম দেখা যাচ্ছে জিপি, তা আমি বলেছিলাম কোথাও যদি ডাব্লিউ বা পি থাকে তাহলে সেটা দিয়ে শুরু করতে হবে। এখানে যদি আমি পি পেয়ে গিয়েছি তার মানে এটার নামই শুরু হয়ে যাবে, পি এর অ্যাব্রিভিয়েশন হলো পুরলি গ্রেডেড, কিছুক্ষণ আমরা দেখে এসেছিলাম। সো পুরলি গ্রেডেড আর জি এর অ্যাব্রিভিয়েশন হলো গ্রাভেল, সো এটার নাম হবে পুরলি গ্রেডেড গ্রাভেল। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরলি গ্রেডেড গ্রাভেল। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম কোথাও যদি গ্রাভেল থাকে স্যান্ডকে চেক করতে হবে। দ্যাট মিন্স এখানে 15% এর চাইতে কম স্যান্ড আছে না 15% এর চাইতে বেশি স্যান্ড আছে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি উপরের যেটা আছে সেটা কি 15% এর চাইতে কম স্যান্ড বলছে, তো এটার নাম হলো পুরলি গ্রেডেড গ্রাভেল, এখানে শেষ, স্যান্ড আর আসবে না। আর এর পরের অংশটা দেখতেছি যে আমাদের 15% এর বেশি স্যান্ড আছে, সো এটার নাম হয়ে যাচ্ছে পুরলি গ্রেডেড গ্রাভেল উইথ স্যান্ড। ওকে, সো পুরলি গ্রেডেড গ্রাভেল উইথ স্যান্ড। আচ্ছা, এরপরের এটা একটু আসি আমরা, জিডব্লিউজিসি। তো জিডব্লিউ
জিসি যেটা আছে এখানে আমাদের ডাব্লিউ বা পি আছে কিনা, হ্যাঁ ডাব্লিউ আছে। তো ডাব্লিউ যেহেতু আছে শুরু হবে কি দিয়ে, ওয়েল গ্রেডেড। সো ওয়েল গ্রেডেড, আর যেহেতু জিটা ডোমিনেটিং, এখানে গ্রাভেলটা ডোমিনেটিং, গ্রাভেলের নাম আসতেছে ওয়েল গ্রেডেড গ্রাভেল উইথ, এখানে একটা সি আছে, সো ওয়েল গ্রেডেড গ্রাভেল উইথ ক্লে। আর এটা যেহেতু গ্রাভেল ডোমিনেটিং, এখানে আমাকে চেক করতে হবে স্যান্ড। সো আমি প্রথম ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হলো স্যান্ড 15% এর কম আছে, তার মানে স্যান্ডের নাম আসবে না। নামটা কি দেখতে পাচ্ছি, ডাব্লু যেহেতু ছিল, ডাব্লু দিয়ে শুরু হয়েছে, ওয়েল গ্রেডেড, গ্রাভেল যেহেতু ডোমিনেটিং, যেখানে দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে জি আছে, সো ওয়েল গ্রেডেড গ্রাভেল উইথ ক্লে। আর পরেরটা হলো স্যান্ড ডোমিনেটিং, স্যান্ড 15% এর বেশি আছে, সো এটার নাম হলো ওয়েল গ্রেডেড গ্রাভেল উইথ ক্লে, আর 15% এর বেশি স্যান্ড থাকার কারণে অ্যান্ড স্যান্ড। সো আমরা এখানে এটা দেখে নিলাম। এবার আমরা অন্য একটা ক্রাইটেরিয়া দেখবো, সেটা হলো বলেছিলাম যে কোথাও যদি ডাব্লিউ বা পি না থাকে, যদি ডাব্লিউ বা পি না থাকে তাহলে আমাকে একেবারে ডান পাশ থেকে শুরু করতে হবে এবং যেটা ডমিনেটিং সেটা সবার লাস্টে বলতে হবে। এবার একটু এখানে আমরা খেয়াল করি, এই যে এই এক্সাম্পলটা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি জিসিজিএম। তো জিসিজিএম যেহেতু আমাদের ডাব্লিউ বা পি কিছু নেই, একদম ডান দিক থেকে শুরু করতে হবে। একদম ডান দিকে আমার শুরুতে কি আছে, এম। এম মানে হলো সিল্ড, এম মানে হলো সিল্ড। আর যেহেতু ডাব্লিউ বা পি নেই, আর বোথ দ্য কেসেস জি আছে, জি হলো গ্রাভেল, সো গ্রাভেল আসবে সবার শেষে। দ্যাট মিন্স সব থেকে ডানে হলো এম, এম এর কারণে হবে সিলটি, তারপরে সি আছে, সি এর জন্য আসবে ক্লে, আর জি হলো গ্রাভেলের ডমিনেশন, সো এখানে হলো সিলটি ক্লে গ্রাভেল। সো এটার নাম হয়ে যাচ্ছে একদম ডান দিক থেকে হিসাব করলে সিলটি ক্লে গ্রাভেল। আর যেহেতু জিনিসটা গ্রাভেল, চেক করতে হবে স্যান্ডের সাথে। 15% এর কম স্যান্ড থাকার কারণে উপরেরটার নাম হয়েছে সিল্টি ক্লে গ্রাভেল, আর নিচেরটার ক্ষেত্রে যেহেতু স্যান্ড 15% এর চাইতে বেশি, সিল্টি ক্লে গ্রাভেল উইথ স্যান্ড। তাহলে এইভাবে আমাদের কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু এই আর সরাসরি মুখস্থ রাখতে হবে না, আমরা মুখস্থ 3-4টা টেকনিক রাখবো, এটাকে ব্যবহার করে সলভ করব। এই একইভাবেই যদি আমি অন্যদের ক্ষেত্রে স্যান্ডের ক্ষেত্রে করি, লাইক হলো একদম লাস্টেরটা, যদি বলি এসসিএসএম, যদি এসসিএসএম বলি, তাহলে এখানেও কিন্তু কোনো প্রকার কোনো ডাব্লু বা পি নেই। তো ডাব্লু বা পি যেহেতু নেই, একদম ডান দিক থেকে, ডান দিকে শুরুতে হলো এম, সো সিলটি। আর এটা যেহেতু দুই জায়গায় এস আছে, তার মানে স্যান্ড হলো ডোমিনেটিং, স্যান্ড আসবে সবার লাস্টে। এম এর জন্য সিলটি, তারপরে সি এর জন্য ক্লেই, তো সিলটি ক্লেই, আর এস এর জন্য হলো স্যান্ড। আর 15% এর কম গ্রাভেল থাকার কারণে প্রথম যেটা তার নামটা এখানেই শেষ, সিল্টি ক্লে স্যান্ড। আর পরের যেটা আছে সেটা হলো 15% এর বেশি গ্রাভেল আছে, সো সিল্টি ক্লে স্যান্ড উইথ গ্রাভেল, সিল্টি ক্লে স্যান্ড উইথ গ্রাভেল। সো আমরা মোটামুটি ভাবে আজকের যে লেকচারটা ছিল আমাদের আস্টো ক্লাসিফিকেশন মেথড, সেটা ডিটেল দেখলাম, অ্যাজ ওয়েল এজ আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথডে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কারণ ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথডে আমরা এরকম টেবিল ব্যবহার করব, কয়েকটা টেবিলই ব্যবহার করব, করে আমরা অ্যাকচুয়ালি এই সিম্বলগুলো ব্যবহার বের করব। সিঙ্গেল সিম্বলও হতে পারে, ডুয়েল সিম্বলও হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হলো এই যে সয়েলের নামগুলো জানা। এই নামগুলো যদি জানতে পারি, আমরা বলে দিতে পারবো সয়েলের বিহেভিয়ার সম্পর্কে কি। সো আজকের লেকচারটা এখানে শেষ, আমরা নেক্সট ক্লাসে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো।